বর্ষার কথা শুনে টেবিল হাসলো মেঘ। তারপর বিছানা ছেড়ে উঠে বাইরে দাঁড়িয়ে যেতে লাগলো। আমি ছাদে যাচ্ছি, 15 মিনিট পর রুমে আসবো। এসে যদি দেখি তুই এখনো খাবার খাসনি, তাহলে তোর আর তোর অনাগত বাচ্চার জন্য ব্যাপারটা ভালো হবে না। মেঘের কথা শুনে রাগ যেন সরিয়ে চলে যাচ্ছে বর্ষার। বর্ষা রাগী গলায় বলে উঠল, কি করবি তুই? আর কি করার বাকি রেখেছিস তুই? কেন এসেছিস এখানে? কি চাস তুই মেঘ? কি চাস? তোকে চাই, তুই চাস বা না চাস, তোকে আমার সাথেই থাকতে হবে আমার বাসায়। তাই বেশি কথা না বলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়, সকালে আমার সাথে বাসায় যাবি। যাব না আমি ওই বাসায়। কি করবি তুই? হ্যাঁ, কি করবি? বর্ষার কথা শুনে টেবিল এসে বর্ষার কাছে এগিয়ে এসে মেঘ ফিসফিস করে বলল, বেশি কিছু করবো না সুইটহার্ট, শুধু আমার শ্বশুর শাশুড়ি আর তোর প্রতিবেশীদের বলবো তোর পেটের বাচ্চাটা আমার নয়, ওটা তোর অবৈধ সম্পর্কের ফসল। মেঘের কথা শুনে মুখ ফিটকিয়ে বর্ষা বলে উঠল। ছি! বর্ষার সেই বলা শুনে মেঘ আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। মেঘের বাসের বাগানের দোলনায় বসে আছে বর্ষা, আর এক নজরে তাকিয়ে আছে সুইমিং পুলের পানির দিকে। বর্ষা সাঁতার জানে না। বর্ষার ইচ্ছে করছে সুইমিং পুলের পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে, কিন্তু পেটের সন্তানের কথা চিন্তা করে বর্ষা সেটাও পারছে না। বর্ষার চোখ থেকে গড়িয়ে পড়ছে টপ টপ করে পানি, যে পানিতে ভিজে যাচ্ছে বর্ষার গায়ে ওড়না। সেদিনে বর্ষা কোনো ভ্রুক্ষেপ নেই। 3 দিন আগে বর্ষাকে নিয়ে মেঘ বাসায় আসার পর থেকে একটা কথা বলেনি মেঘ বর্ষার সাথে। সারাটা দিন ববার মতো বর্ষা এখানে ওখানে বসে কাটায়। বাসায় একটা কাজের মহিলাও নেই যার সাথে একটু কথা বলে সময় কাটাবে বর্ষা। নিজেকে আজকাল কাঠের পুতুলের মতো মনে হয় বর্ষার। মেঘ সেই সকাল থেকে হোটেল থেকে খাবার এনে নিজে খেয়ে বর্ষার জন্য টেবিলে খাবার রেখে দেয়। অন্যদিকে ঘুরে বর্ষাকে খেতে বলে হনহন করে চলে যায় মেঘ। এর আগে মেঘ বর্ষাকে মারধর করলেও কথা বলতো, কিন্তু বর্ষার কাছে যেন সেই দিনগুলোই ভালো ছিল। মেঘ এখনো খাওয়ার কথা ছাড়া একটা কথাও বললে না বর্ষার সাথে। এই 3টা দিন যেন 3টে বছরের সমান মনে হয় বর্ষার কাছে। এসবের কথা ভাবছে আর অঝরে কান্না করছে বর্ষা। চোখের অশ্রুগুলো যেন আর বাধা মানছে না। হঠাৎ মেঘের ডাকে ধ্যান ভাঙল বর্ষার। মেঘ গেট দিয়ে বাসার ভিতরে ঢুকেই বর্ষাকে থেকে বলে উঠল, 10 মিনিটের মধ্যে রেডি হয়ে আয়, এখনই আমার সাথে বেরোতে হবে। মেঘের কথা শুনে নিজের চোখটা তাড়াতাড়ি মুছে নিল বর্ষা, কারণ বর্ষা চায় না ওর চোখের পানি ওর কষ্ট মেঘ দেখুক। বর্ষার চোখ মুছে সুইমিং পুলের দিকে তাকিয়েই বলে উঠল, কোথায় নিয়ে যাবি আমায়? সেটা গেলেই জানতে পারবি, এখন সময় নষ্ট না করে তাড়াতাড়ি রেডি হয়ে আয়। মেঘের কথায় বর্ষা আর কথা না বাড়িয়ে রুমে চলে গেল। তারপর কাপড় পাল্টে রেডি হয়ে নিচে রুমে এলো। লাল টকটকে সালোয়ার কামিজ পরেছে বর্ষা। মুখে কোনোরকম সাজগোজ নেই বর্ষার। মুখটা কেমন যেন চুপছে গেছে ওর, হারিয়ে গেছে মুখের সৌজ্জ্বলতা। মেঘ বর্ষার দিকে এক নজর তাকিয়ে দেখে চোখ নামিয়ে নিল। তারপর নিজের হাতটা বর্ষার দিকে এগিয়ে দিয়ে নরম গলায় বলে উঠল, চল আমার সাথে। বর্ষা মেঘের হাতটা দেখেও না দেখার ভাব করে সামনের দিকে হাঁটতে লাগলো। মেঘও আর কিছু না বলে বর্ষার সাথে গিয়ে গাড়ি দরজা বর্ষার জন্য খুলে দিল। বর্ষা কোনো কথা না বলে সোজা গিয়ে গাড়িতে উঠে বসলো। তারপর মেঘও ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে লাগলো। গাড়ি চলতে লাগলো আপন গতিতে। কিছুক্ষণ পর হাসপাতালের সামনে গিয়ে থামলো গাড়ি। বর্ষা অবাক হয়ে মেঘের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আমরা হাসপাতালে কেন এলাম? এসেছি যখন তখন অবশ্যই কোনো দরকার আছে। গাড়ি থেকে নাম আর চল আমার সাথে। মেঘের কথা শুনে বর্ষার মনে ভয় জেগে বসলো। বর্ষা ভয় করতে লাগলো মেঘ হয়তো ওর পেটের বাচ্চাটাকে মেরে ফেলার জন্য ওকে হাসপাতালে এনেছে। বর্ষা মনে মনে ঠিক করলো মেঘ যদি সত্যিই এমন কিছু করার চেষ্টা করে তাহলে বর্ষা মেঘকে কখনোই ছাড়বে না, নিজ হাতে খুন করবে ওর মেঘকে। বর্ষা নিজের মনকে শক্ত করে মেঘের সাথে হাসপাতালে ভিতরে ঢোকালো। বর্ষাকে একজন নার্সের সাথে এইটি কেবিনে পাঠিয়ে দিয়ে মেঘ চলে গেল ডাক্তারের কাছে। বর্ষা নার্সটাকে কাছে ডেকে জিজ্ঞেস করলো, এই যে মিস্টার, শুনছেন? আচ্ছা, আপনি কি বলতে পারবেন আমাকে হাসপাতালে কেন আনা হয়েছে? বর্ষার কথা শুনে নার্সটা বলল, সেটা আমি ঠিক জানি না ম্যাডাম, তবে আমার মনে হয় আপনার কিছু একটা পরীক্ষা করাবেন স্যার। কিছু একটা মানে? কি পরীক্ষা করার কথা বলছেন আপনি? আসলে ম্যাডাম সেটা আমিও সঠিক জানি না, সরি। নার্সের কথা শুনে হতাশ হলো বর্ষা। তারপর অপেক্ষা করতে লাগলো কি হয় তা দেখার জন্য। বেশ কিছুক্ষণ পর একজন মহিলা ডাক্তার আসলো বর্ষার কাছে। তারপর বর্ষা নিয়ে চলে গেল আরেকটি রুমে। বাসার ছাদে উঠে আকাশের দিকে একমনে তাকিয়ে আছে বর্ষা। মুখে নেই তার হাসি, নেই কোনো প্রাণবন্ততা। বর্ষার চোখ থেকে গড়িয়ে পড়ছে নোনা জল। যে বর্ষা সবসময় মাথায় রাখতো সারা বাড়ি, আনন্দে মেতে থাকতো সবসময়, সেই বর্ষা যেন এখন জীবন্ত লাশে পরিণত হয়েছে। 2 দিন আগে হাসপাতালে ওই মহিলা ডাক্তার বর্ষার পেটে বাচ্চার ডিএনএ টেস্ট করিয়েছে, যেটা
সেটা অবশ্য কোনো ডাক্তার, নার্স বা মেঘ বলেনি বর্ষাকে, বরং বর্ষা পর্দার আড়াল থেকে মেঘের কথা শুনে নেয়। টেস্টের পর বর্ষাকে আলাদা কেবিনে রেখে ডাক্তার চলে যায় মেঘের কাছে। কৌতূহলবশত বর্ষাও অনেক কষ্টে এগিয়ে যায় ডাক্তারের কেবিনের কাছে। আর পর্দার আড়াল থেকে শুধু মেঘের একটা কথাই কানে আসে বর্ষার। মেঘ ওই ডাক্তারকে বলছে, ডাক্তার, আমার ওয়াইফের পেটের বেবির ডিএনএ টেস্টের রিপোর্ট কবে আসবে? আগামী পরশু দিন পেয়ে যাবেন মিস্টার মেঘ। তবে আমার একটা প্রশ্ন ছিল, আপনি নিজের সন্তানের ডিএনএ টেস্ট করাচ্ছেন কেন? নাকি আপনার ওয়াইফের পেটের বেবিটা আপনার নয়? আপনার ওয়াইফের কি অন্য কারোর সাথে রিলেশন আছে? এতটুকু কথা শুনতেই মুখ চেপে ধরে সেখান থেকে চলে আসে বর্ষা। মেঘ আর ডাক্তারের কথা শুনে যেন পায়ের নিচে মাটি সরে যায় বর্ষার। সেই মুহূর্তে বর্ষার সত্যি ইচ্ছে করছিল আত্মহত্যা করে মারা যেতে, কিন্তু বর্ষার ততটাও সাহস নেই। ছাদে দাঁড়িয়ে এইসব কথা ভাবছে আর অঝরে চোখের জল ফেলছে বর্ষা। ওর বুকের ভিতরটা যেন সব দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। মেঘ কী করে পারলো এটা করতে? কি করে পারলো এতটা অবিশ্বাস করতে? বর্ষা না পারছে মেঘের বাসা থেকে চলে যেতে, আর না পারছে এখানে থাকতে, আর না পারছে মরে যেতে, না পারছে বাঁচতে। দম যেন বন্ধ হয়ে আসছে বর্ষার। বর্ষা আকাশের দিকে তাকিয়ে কেঁদে চলেছে এক মনে। হঠাৎ কারো স্পর্শে ধ্যান ভাঙে বর্ষার। মেঘ এসে বর্ষাকে পিছন থেকে জড়িয়ে ধরেছে। বর্ষার চুলের মাঝে মুখ গুজে কাঁদছে মেঘ। কাঁদতে কাঁদতে বর্ষাকে ছেড়ে হাঁটু গেড়ে নিচে গিয়ে বসলো মেঘ। মেঘের এমন ব্যবহারে অবাক হয়ে মেঘের দিকে ঘুরে তাকালো বর্ষা। বর্ষাকে তাকাতে দেখে মেঘ অপরাধীর মতো মাথা নিচু করে বলতে লাগলো, আই এম সরি বর্ষা, তুই আমায় ক্ষমা করে দে। আমি না জেনে না বুঝে তোর সাথে অনেক বেশি অন্যায় করে ফেলেছি। প্লিজ বর্ষা, ক্ষমা করে দে আমায়। তুই আমায় চিঠি লিখে চলে যাওয়ার পর আমি কলেজে গিয়ে খোঁজ নিয়েছি, যেটা আমার আরও আগে করা উচিত ছিল। কলেজে গিয়ে জানতে পেরেছি তুই কিছুই করিসনি সেদিন। অন্য কেউ আমার উপর ষড়যন্ত্র করে আমায় মার খাইয়েছিল তোর আর আমার ছবি তুলে। আমি এখনও জানি না সেই মানুষরা কে, তবে খুব তাড়াতাড়ি জেনে যাব আমি। আমি না জেনে তোকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি বর্ষা, তুই আমায় মাফ করে দে। বর্ষা, মাফ করে দে আমায়। আমি তোকে সন্দেহ করেছিলাম বর্ষা, যে তোর পেটের সন্তান হয়তো আমার নয়। কারণ বিশ্বাস কর বর্ষা, আমার সেদিন রাতের কথা কিছুই মনে নেই। নেশা করে বাসায় আসার পর তোর সাথে কি করেছি আমি কিছুই মনে নেই আমার। তাই আমি তোকে সন্দেহ করেছিলাম, কিন্তু এখন আর আমার তোর প্রতি কোনো সন্দেহ নাই। আমি বুঝতে পেরেছি বর্ষা, আমি যা করেছি সব ভুল। তোর পেটে আমারই সন্তান, আমায় তুই ক্ষমা করে দে বর্ষা। চল আমরা নতুন জীবন শুরু করি একসাথে, যে জীবনে আমাদের মাঝে কোনো ভুল বোঝাবুঝি থাকবে না, থাকবে না কোনো বাধা। কথাগুলো এক নাগারে মাথা নিচু করে বসে বলে চলেছে মেঘ। আর বর্ষা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে চুপচাপ মেঘের কথাগুলো শুনে চলেছে। মেঘ কথাগুলো বলে উঠে দাঁড়ালো বর্ষার সামনে। তারপর বর্ষা দুগালে হাত রেখে বলল, তুই আমায় ক্ষমা করবি না বর্ষা? আমি তোকে ভালোবাসি বর্ষা, অনেক ভালোবাসি তোকে আমি সেই 3 বছর আগে থেকে। চল না বর্ষা, আমরা এই কয়েকদিনের অতীত ভুলে আবার নতুন করে জীবন শুরু করি। কথাগুলো বলেই বর্ষাকে জড়িয়ে ধরতে গেল মেঘ। সাথে সাথে বর্ষা নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে মেঘকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে নিল। বর্ষার ধাক্কা খেয়ে মেঘ কয়েক পা পিছিয়ে গিয়ে অবাক হয়ে বর্ষার দিকে তাকালো। মেঘকে তাকাতে দেখে বর্ষা মেঘের কাছে এগিয়ে গিয়ে মেঘের শার্টের কলার ধরে রাগী গলায় চিল্লিয়ে বলতে শুরু করলো, ক্ষমা চাইছিস মেঘ? কিসের জন্য ক্ষমা চাইছিস তুই? বিনা দোষে দোষী বানিয়ে আমাকে সবার সামনে বাজে মেয়ে প্রমাণ করার জন্য ক্ষমা চাইছিস তুই? তোকে ক্ষমা করে দিলে কি আমার মাথায় পড়া সেই অপবাদগুলো মুছে যাবে? উত্তর দে আমায় মেঘ, উত্তর দে। কিসের জন্য ক্ষমা চাইছিস তুই মেঘ? রাতের আধারে মদ খেয়ে মাতাল হয়ে এসে নিজের বিবাহিত স্ত্রীকে বৈধ ধর্ষণ করে, তার পেটে নিজের সন্তানকে অবৈধ সন্তান বলে স্ত্রীকে ব্ল্যাকমেল করার ক্ষমা? নিজের সন্তানকে পাপের ফসল বলে তার ডিএনএ টেস্ট করে তারপর তোর মনে হলো এই বাচ্চা তোর? আমি তোকে বলছি শোন, আমার পেটের এই বাচ্চা তোর নয়। তোর মতো একটা জানোয়ারের বাবা হওয়ার কোনো অধিকার নেই মেঘ। এই বাচ্চা আমার, শুধুই আমার। ও বড় হবে ওর মায়ের পরিচয়ে। তোর কোনো অধিকার নাই আমার সন্তানের উপর।